প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে বাংলাদেশের আমদানি ও রপ্তানি, বাংলাদেশের আমদানি পণ্য সামগ্রী, বাংলাদেশের রপ্তানি পণ্য সামগ্রী, আমদানি ও রপ্তানি গুরুত্ব, এগুলি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আলোচনা করেছিলাম বাংলাদেশের চতুর্থ অধ্যায়ের বাংলাদেশের অর্থনীতি থেকে বাংলাদেশের গ্রাম ও শহরের আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যাবলী, গ্রাম অঞ্চলের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ, শহর অঞ্চলের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ, অর্থনীতিতে অনানুষ্ঠানিক খাতের অবদান, বাংলাদেশের শিল্প, এগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব, দেখো, বাংলাদেশের আমদানি ও রপ্তানি, বাংলাদেশের আমদানি পণ্য সামগ্রী, বাংলাদেশের রপ্তানি পণ্য সামগ্রী, আমদানি ও রপ্তানির গুরুত্ব। তোমরা মনোযোগ সহকারে শোনো। সাধারণত কোনো দেশই তার চাহিদার সমস্ত জিনিস নিজেরা উৎপাদন করতে পারে না। যে কোনো দেশই সেই দেশের জনগণের চাহিদা মতো যে সমস্ত পণ্য সামগ্রী প্রয়োজন সবই তারা নিজেরা উৎপাদন করতে পারে না। অন্য দেশ থেকে কিছু কিছু জিনিস তাকে আমদানি করতে হয়। একইভাবে দেশের চাহিদা মিটিয়ে উৎপাদিত পণ্যের একটা অংশ বিদেশে রপ্তানি করা হয়। যে কিছু কিছু জিনিস বিদেশ থেকে আমদানি করতে হয়, একইভাবে যে নিজের দেশের মানুষের চাহিদা মিটিয়ে কিছু কিছু জিনিস আবার অন্য দেশে রপ্তানি করা হয়। সে যে দেশে যে সামগ্রী প্রচুর পরিমাণে উৎপন্ন হয় সাধারণত সেগুলোই বিদেশে রপ্তানি করা হয়। যে তাহলে আমরা কি বুঝলাম? আমদানি হচ্ছে বিদেশ থেকে আমরা যে সকল পণ্য সামগ্রী আনি, এইটা হচ্ছে আমদানি, এবং আমাদের নিজেদের চাহিদা বা দেশের জনগণের চাহিদা মেটানোর পর যে সমস্ত উদ্বৃত্ত পণ্য সামগ্রী বিদেশে রপ্তানি করা হয় তাকে রপ্তানি পণ্য বলা হয়। এভাবে বিদেশে পণ্য রপ্তানি করে অর্জিত বৈদেশিক মুদ্রা যেমন বিদেশ থেকে পণ্য আমদানিতে ব্যয় করা যায়, তেমনি দেশের উন্নয়নও কাজে লাগে। বিদেশ থেকে পণ্য আমদানি এবং বিদেশে পণ্য রপ্তানি করার নামই বৈদেশিক বাণিজ্য। তো বিদেশ থেকে পণ্য আমদানিতে ব্যয় করা যায়, তেমনি দেশের উন্নয়নও কাজে লাগে এগুলি। তো যে কোনো দেশের অর্থনীতিতে বৈদেশিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আধুনিক বিশ্বে বৈদেশিক বাণিজ্যের সুযোগ অনেক বেড়েছে। যে আধুনিক বিশ্বে অর্থাৎ এই প্রযুক্তির বিশ্বে কি বৈদেশিক বাণিজ্যের অনেক সুযোগ বেড়েছে। কোনো দেশই আজ তার চাহিদার সমস্ত জিনিস নিজেরা উৎপাদন করার কথা ভাবে না। যে কোনো দেশই তাদের নিজেদের চাহিদার পণ্য সামগ্রী বা জিনিস নিজেরা উৎপাদন করার কথা ভাবে না, বরং দেশের অর্থনীতির কথা বিবেচনা করে যে পণ্যটা আমদানি বা যে পণ্যটি রপ্তানি করা সহজ ও লাভজনক তাই করা হয়। যে কি করা হয়? যে দেশের অর্থনীতির কথা বিবেচনা করে, দেশের অর্থনীতির কথা বিবেচনা করে যে পণ্যটা আমদানি বা যে পণ্যটি রপ্তানি করা সহজ ও লাভজনক তাই করা হয়। একটি পরিকল্পনা ও নীতির আওতায় কাজটা করা হয়। বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক চুক্তির আওতায় এই আমদানি রপ্তানি অর্থাৎ বৈদেশিক বাণিজ্যের কার্যক্রম পরিচালিত হয়। আর এই বাণিজ্যিক কার্যক্রম তদারকি, নিয়ন্ত্রণ ও বাণিজ্য শুল্ক নির্ধারণ ইত্যাদি বিষয়গুলো দেখার জন্য রয়েছে কতগুলো আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা বা সংগঠন। তাহলে কি দেখো, যে এই যে বাণিজ্যিক কার্যক্রমগুলি অর্থাৎ দেশে বিদেশে অর্থাৎ আমদানি এবং রপ্তানির যে বাণিজ্যিক কার্যাবলী, এগুলা তদারকি, নিয়ন্ত্রণ ও বাণিজ্য শুল্ক নির্ধারণ ইত্যাদি বিষয়গুলো দেখার জন্য রয়েছে কতকগুলি আন্তর্জাতিক আঞ্চলিক সংস্থা বা সংগঠন। যেসব বিশ্বে বাণিজ্য সংস্থা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর্থাৎ সংক্ষেপে WTO, দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা,
সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, SAFTA প্রভৃতি, অর্থাৎ সংক্ষেপে নাম এগুলি। যে দেশের আমদানির চেয়ে রপ্তানির পরিমাণ বেশি তাকে উন্নত দেশ বলা হয়। তাহলে উন্নত দেশ কাকে বলা হয়? যে দেশে আমদানির থেকে রপ্তানির পরিমাণ বেশি সে দেশকে উন্নত দেশ বলা হয়। যে দেশ পণ্য সামগ্রী কম আমদানি করে কিন্তু রপ্তানি বেশি করে, এইটা হচ্ছে উন্নত দেশ। এরপর আমরা দেখব বাংলাদেশের আমদানি পণ্য সামগ্রী। বাংলাদেশের আমদানি পণ্য সামগ্রী কোনগুলো? দেখো, বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নিয়মিত যেসব পণ্য আমদানি করে সেগুলো হলো চাল, গম, ডাল, তৈলবীজ, তুলা, অপরিশোধিত পেট্রোল ও পেট্রোলিয়ামজাত দ্রব্য, ভোজ্য তেল, সার, কৃষি ও শিল্প যন্ত্রপাতি, সুতা প্রভৃতি। তাহলে বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নিয়মিত যেসব পণ্য সামগ্রী আমদানি করে সেগুলির নাম কি? সেগুলির নাম হচ্ছে চাল, ডাল, গম, তৈলবীজ, তুলা, অপরিশোধিত পেট্রোল, পেট্রোলিয়ামজাত দ্রব্য, ভোজ্য তেল, সার, কৃষি ও শিল্প যন্ত্রপাতি, সুতা প্রভৃতি। আর যেসব দেশ থেকে এসব সামগ্রী আমদানি করা হয় তার মধ্যে রয়েছে কি? চীন, ভারত, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। তাহলে আমরা দেখলাম যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেসব দ্রব্য আমরা আমদানি করি সেগুলির নাম পেলাম কি? চাল, ডাল, গম, তেল, তুলা, অপরিশোধিত পেট্রোল, পেট্রোলিয়াম জাত দ্রব্য, ভোজ্য তেল, সার, কৃষি, শিল্প যন্ত্রপাতি, সুতা। এখন আমরা তারপর জানলাম কি এগুলি কোন কোন দেশ থেকে এগুলি আমদানি করা হয়। যেমন চীন, ভারত, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি, এসব দেশ থেকে এইসব পণ্য আমরা আমদানি করি। সরকারি ও বেসরকারি উভয় খাতেই এই আমদানি বাণিজ্য চলে। সরকারি খাত এবং বেসরকারি খাত দুই খাতেই এই আমদানি বাণিজ্য চলে। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2015 অনুযায়ী গত 2012 থেকে 2013 অর্থ বছরে বাংলাদেশ বিদেশ থেকে 34.084 মিলিয়ন ডলারের পণ্য সামগ্রী আমদানি করেছে। 2013 থেকে 14 অর্থ বছরে আমদানি ব্যয় হয়েছে মোট 40,732 মার্কিন মিলিয়ন ডলার। 2014 থেকে 15 অর্থ বছরে আমদানি ব্যয় হয়েছে 40,704 মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয়েছে চীন থেকে। তাহলে আমরা 2013-14 বছরে অর্থ বছরে আমদানি যে ব্যয় হয়েছে তা ছিল কত? 40,732 মিলিয়ন মার্কিন ডলার। এবং 14 থেকে 15 অর্থ বছরে আমদানি ব্যয় হয়েছে কত? 40,704 মিলিয়ন মার্কিন ডলার। এবং এর সবচেয়ে বেশি আমদানি করা হয়েছে চীন দেশ থেকে। এরপর আমরা জানবো বাংলাদেশের রপ্তানি পণ্য সামগ্রী। এতক্ষণে আমরা জানলাম আমদানি পণ্য সামগ্রী, অর্থাৎ বিদেশ থেকে আমরা কোন কোন জিনিস আমদানি করি এবং কোন কোন দেশ থেকে এগুলা আমদানি করি। এবং 2014 থেকে 15 অর্থ বছরে আমদানি যে ব্যয় হয়েছে 40,704 মিলিয়ন মার্কিন ডলার, এর চেয়ে সবচেয়ে বেশি আমদানি করা হয়েছে এগুলো হচ্ছে চীন দেশ থেকে। তাহলে এবার বাংলাদেশের পণ্য রপ্তানি পণ্য সামগ্রী, অর্থাৎ কি কি জিনিস আমরা কি পণ্য আমরা বিদেশে রপ্তানি করি। এক সময় পাট ও পাটজাত দ্রব্যই ছিল আমাদের প্রধান রপ্তানি পণ্য। যে এক সময় এই বাংলাদেশের প্রধান রপ্তানি সামগ্রী কি ছিল? পাট ও পাটজাত দ্রব্য। পাট ও পাটজাত দ্রব্য যেমন চটের ব্যাগ, কার্পেট প্রভৃতি রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করত। কিন্তু কিছু সময়ের জন্য সারা বিশ্বে পাট ও পাটজাত দ্রব্যের চাহিদা কমে যায়। যে এক সময় এই পাট ও পাটজাত দ্রব্য বিদেশে রপ্তানি করে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে, কিন্তু কিছু সময়ের জন্য এই পণ্যের চাহিদা কমে যাওয়ায় সারা বিশ্বে পাটজাত দ্রব্যের চাহিদা কমে যায়। সম্প্রতি বাংলাদেশি বিজ্ঞানীদের দ্বারা পাটের জেনোম বা জন্ম রহস্য আবিষ্কার
এবং বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতা বৃদ্ধির ফলে আবারও পাট ও পাটজাত সামগ্রী রপ্তানিতে বাংলাদেশের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। কাঁচা পাট ও পাটজাত দ্রব্য ছাড়া আরও যেসব পণ্য বাংলাদেশ বিদেশে রপ্তানি করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হলো চা, চামড়া ও চামড়াজাত দ্রব্য, তৈরি পোশাক, হিমায়িত চিংড়ি ও অন্যান্য খাদ্য, হস্তশিল্পজাত দ্রব্য, সবজি প্রভৃতি। যে কাঁচা পাট ও পাটজাত পণ্য ছাড়া ও আরও যেসব পণ্য বিদেশি রপ্তানি করা হয় সেগুলোর নাম কি? সেগুলো হচ্ছে চা, চামড়া, চামড়াজাত দ্রব্য, তৈরি পোশাক, হিমায়িত চিংড়ি, অন্যান্য খাদ্য, হস্তশিল্পজাত দ্রব্য, সবজি প্রভৃতি। বাংলাদেশ থেকে যেসব দেশে পণ্য রপ্তানি করা হয় তার মধ্যে অন্যতম হলো যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, ইটালি, নেদারল্যান্ড, কানাডা, জাপান প্রভৃতি। এখন আমাদের দেশের যেসব পণ্য সামগ্রী বিদেশে রপ্তানি করা, অর্থাৎ আমি যে পণ্য সামগ্রীর কথাগুলি বললাম এগুলি যেসব দেশে রপ্তানি করা হয় সেই দেশগুলির নাম কি? সেই দেশগুলির নাম হচ্ছে যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, ইটালি, নেদারল্যান্ড, কানাডা, জাপান প্রভৃতি দেশ। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2015 অনুযায়ী 2012-13 অর্থ বছরে বাংলাদেশের মোট রপ্তানি আয় হয়েছে কত? 27,027.4 মিলিয়ন মার্কিন ডলার এবং 2013 থেকে 14 অর্থ বছরে রপ্তানি আয় ছিল 30,176.8 মিলিয়ন মার্কিন ডলার এবং 2014 থেকে 15 অর্থ বছরে রপ্তানি আয় হয়েছে কত? 31,208.94 মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে 2012 থেকে 13 অর্থ বছরে রপ্তানি আয় শীর্ষে ছিল তৈরি পোশাক খাত। এর মধ্যে আমরা যেসব রপ্তানি করেছি এর মধ্যে 2012 থেকে 13 অর্থ বছরে রপ্তানি আয় শীর্ষ ছিল তৈরি পোশাক। এ খাতে আয় হয়েছে 12,442 মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের পণ্যের বড় ক্রেতা হলো যুক্তরাষ্ট্র। তাহলে আমরা যেসব জিনিস বিদেশে রপ্তানি করি এগুলি সবচেয়ে বড় ক্রেতা কোন রাষ্ট্র? যুক্তরাষ্ট্র। তাহলে আমরা জানলাম বাংলাদেশের আমদানি পণ্য সামগ্রী, বাংলাদেশের রপ্তানি পণ্য সামগ্রী কোন কোন দেশে রপ্তানি করা হয়, কোন কোন দেশ থেকে আমরা আমদানি করি। এরপর আমরা জানবো আমদানি ও রপ্তানির গুরুত্ব। এই যে আমদানি ও আমরা রপ্তানি করি এর গুরুত্ব কতটুকু এইটা আমরা জানবো। বাংলাদেশ বিদেশ থেকে প্রধানত যেসব পণ্যই আমদানি করে যা দেশের মানুষের খাদ্য অন্যান্য চাহিদা পূরণের জন্য দরকার। সময় মতো এসব পণ্য আমদানি না করতে পারলে স্বাভাবিকভাবেই দেশে এসব পণ্যের চরম অভাব ও মূল্য বৃদ্ধি ঘটত। যে সময় মতো এসব পণ্য আমদানি না করতে পারলে স্বাভাবিকভাবেই দেশে এসব পণ্যের চরম অভাব ও মূল্য বৃদ্ধি ঘটত আর তাতে দেশের সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দেখা দিত। পৃথিবীর কোনো দেশই তার চাহিদার সমস্ত সামগ্রী নিজ দেশে উৎপাদন করতে পারে না। যে যত বড় উন্নত দেশই হোক পৃথিবীর কোনো দেশই তার চাহিদার সমস্ত সামগ্রী নিজ দেশে উৎপাদন করতে পারে না। পরিকল্পিত বাণিজ্য নীতির আওতায় অন্য দেশ থেকে প্রয়োজনীয় পণ্য সুবিধাজনক দামে আমদানি করে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। তবে এর পাশাপাশি বাংলাদেশ বেশ কিছু পণ্য নিয়মিত বিদেশে রপ্তানি করেছে। যে আমদানি রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশও বেশ কিছু পণ্য নিয়মিত বিদেশে রপ্তানি করেছে। তা থেকে মূল্যবান বৈদেশিক মুদ্রা উপার্জন করছে। এই বৈদেশিক মুদ্রা শুধু দেশের অর্থনীতিকে সচলই রাখছে না, এর ফলে দেশের শিল্প সম্প্রসারণ ও কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি করছে। যে বৈদেশিক মুদ্রা শুধু দেশের অর্থনৈতিক সচল রাখছে না, এইটা দেশে শিল্প সম্প্রসারণ ও কর্মসংস্থানেরও সৃষ্টি করছে। আমদানি হ্রাস করে রপ্তানির পরিমাণ বৃদ্ধির মাধ্যমে আমরা জাতি হিসেবে স্বাবলম্বী হয়ে উঠতে পারি। যে আমদানি হ্রাস করে আমদানি কমিয়ে আমরা রপ্তানির পরিমাণ বৃদ্ধির মাধ্যমে কি করতে পারি? আমরা জাতি হিসেবে স্বাবলম্বী হয়ে উঠতে পারি। আমরা
জনগণকে যত বেশি উৎপাদনের কাজে নিয়োজিত করতে পারবো ততই অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়ে উঠব। বাংলাদেশকে একটি মধ্যমায়ের শিল্প সম্ভাবনাময় দেশ হিসেবে গড়ে তুলতে হলে বৈদেশিক বাণিজ্য, বিশেষ করে রপ্তানি বিষয়টিকে আমাদের গুরুত্ব দিতে হবে। যে বাংলাদেশকে একটি মধ্যমায়ের শিল্প সম্ভাবনাময় দেশ হিসেবে গড়ে তুলতে হলে আমাদের কি করতে হবে? বৈদেশিক বাণিজ্য, বিশেষ করে রপ্তানির দিকটিকে আমাদের গুরুত্ব দিতে হবে। এরপর আমরা আলোচনা করব কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প। কৃষি পণ্য, আমরা কি কি কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ করতে পারি এই শিল্পটা নিয়ে আলোচনা করব। প্রক্রিয়াজাতকরণ শিল্প অর্থাৎ জ্ঞান প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যে কোনো পণ্যকে অন্য পণ্যে রূপান্তর এবং সংরক্ষণের ব্যবস্থা করার প্রক্রিয়াকে প্রক্রিয়াজাতকরণ বলা হয়। প্রক্রিয়াজাতকরণ বলতে কি বুঝি আমরা? তাহলে জ্ঞান প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যে কোনো পণ্যকে অন্য পণ্যে রূপান্তর এবং সংরক্ষণের ব্যবস্থা করার প্রক্রিয়াকে প্রক্রিয়াজাতকরণ শিল্প বলা হয়। যেসব প্রতিষ্ঠান তা করে থাকে সেগুলোকে প্রক্রিয়াজাতকরণ শিল্প নামে অভিহিত করা হয়। কৃষিজ বিভিন্ন পণ্যকে রূপান্তর করে বিভিন্ন চাহিদা সৃষ্টি করার জন্যে পৃথিবীর সব দেশের মতো আমাদের দেশেও কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে উঠেছে। এর ফলে কৃষিতে উৎপাদিত পণ্যের বহুমাত্রিক ব্যবহারের মাধ্যমে মানুষ সারা বছর নিজেদের চাহিদা পূরণ করতে পারে। যেমন শিশু খাদ্য, দুধ জাতীয় খাদ্য, মাছ, মাংস, আখ, তরিতরকারি ইত্যাদি প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের খাদ্যপণ্যের চাহিদা পূরণ করা সম্ভব। অর্থাৎ এগুলি প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমরা সারা বছর এগুলি পেতে পারি। বাংলাদেশে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প। বাংলাদেশে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প কি কি আছে দেখো। আমাদের দেশের পূর্বে মানুষ সনাতন পদ্ধতিতে কিছু কিছু খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাতকরণ করত। অর্থাৎ সনাতন অর্থাৎ প্রাচীন পদ্ধতিতে কিছু কিছু খাদ্য প্রক্রিয়াজাতকরণ করত। যেমন মুড়ি, চিড়া, শুটকি, পিঠা, চাল, দই, মাঠা ইত্যাদি তৈরি করত। এখন প্রযুক্তি উদ্ভাবনের ফলে খাদ্যপণ্য উৎপাদনের পরিমাণ যেমন অনেক গুণ বেড়েছে, তেমনি স্বাস্থ্যসম্মত উপায়ে সেগুলো সংরক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে। যে প্রযুক্তি উন্নয়নের ফলে খাদ্যপণ্য উৎপাদনের পরিমাণ যেমন অনেক গুণ বেড়েছে, তেমনি স্বাস্থ্যসম্মত উপায়ে সেগুলো সংরক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে। সনাতন পদ্ধতির প্রক্রিয়াজাতকরণের সমস্যা। এখন আমরা দেখবো যে আগে যে পদ্ধতিতে বা সনাতন পদ্ধতিতে বা প্রাচীন পদ্ধতিতে যে প্রক্রিয়াজাতকরণ করা হতো এগুলার কি সমস্যা ছিল বা কি সমস্যা হতো? চাহিদা মোতাবেক পণ্য রূপান্তর করা যায় না। তারপরে সংরক্ষণের সমস্যা, অর্থাৎ সংরক্ষণ করা যেত না। 3, স্বাস্থ্যসম্মত কিনা তা পরীক্ষা নিরীক্ষা করা হয় না। তাহলে সনাতন পদ্ধতির প্রক্রিয়াজাতকরণের 3টি সমস্যা আমরা দেখেছি। কি কি? চাহিদা মোতাবেক পণ্য রূপান্তর করা যায় না, সংরক্ষণের সমস্যা দেখেছি, স্বাস্থ্যসম্মত কিনা তা পরীক্ষা নিরীক্ষা করা যায় না। এখন আধুনিক পদ্ধতি সুবিধা। এখন আধুনিক যে যন্ত্র সভ্যতা যুগের সুবিধা এগুলি আমরা জানবো। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প প্রতিষ্ঠার ফলে বাংলাদেশের মতো কৃষিপ্রধান দেশের উৎপাদিত কৃষিজ পণ্য সামগ্রীর সর্বোচ্চ ব্যবহার করার সুযোগ সৃষ্টি হয়েছে। যেমন পাটের বহুমুখী ব্যবহার উদ্ভাবনের ফলে মানুষ পাটের কাপড়, ব্যাগ, কারুশিল্প ইত্যাদি উৎপাদন করে লাভবান হচ্ছে। এর ফলে একদিকে কৃষকরা লাভবান হতে পারে, অন্যদিকে প্রক্রিয়াজাতকরণ শিল্পের উদ্যোক্তা কর্মীগণও কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে। পণ্য সামগ্রী ব্যবহারকারীগণও ওইসব পণ্য ব্যবহার করার সুবিধা পেতে পারে। পাটখড়ি থেকে পাটেক্স প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়েও দেশে লাভবান হতে পারছে। একইভাবে কৃষিজ পণ্য চাল, আটা, ভুট্টা, টমেটো, আলু, দুধ, মাছ, মাংস, ইক্ষু, চামড়া, তুলা ইত্যাদিকে কেন্দ্র করে দেশে এখন নানা ধরনের প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে উঠেছে। যেমন দেখো, ক্রেতাগণ
যেমন টমেটো সংরক্ষণ করার জন্য কোল্ড স্টোরেজ তৈরি করা হচ্ছে, যে টমেটো সংরক্ষণ করার জন্য কি তৈরি করা হচ্ছে, কোল্ড স্টোরেজ তৈরি করা হচ্ছে। ক্রেতাগণ সারা বছর টমেটো ক্রয় করতে পারছে। মাছ থেকে এখন শুধু শুটকি নয়, টিনজাত করে তা দীর্ঘদিন সংরক্ষণ করা যাচ্ছে, প্রয়োজন মতো খাওয়া যাচ্ছে। বিভিন্ন ঋতুভিত্তিক ফল সংরক্ষণ এবং ফলের নানা ধরনের রসালো খাবার উদ্ভাবন করা হচ্ছে, যা দিয়ে সারা বছর মানুষের পুষ্টির চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে। সরিষা ও তৈলজ শস্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তৈল জাতীয় সামগ্রী তৈরি করা সম্ভব হচ্ছে। দুধের প্রক্রিয়াজাত শিল্প থেকে মিষ্টি, দই, মাখন, পনির সহ শিশু খাদ্যের বিভিন্ন যোগান করা সম্ভব হচ্ছে। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এখানে যেসব ফসল, প্রাণী, ফলজ, ফুলজ, গাছ ও বীজের চাষাবাদ হচ্ছে তা ব্যাপকভাবে প্রক্রিয়াজাতকরণ শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করতে পারে। বর্তমান দুনিয়ায় কৃষিজ পণ্যকে উন্নত প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ঔষধ সহ মানুষের জীবন ঘনিষ্ঠ অনেক অত্যাবশ্যকীয় দ্রব্য তৈরিতে ব্যবহার করা হচ্ছে। আমাদের দেশ তা কাজে লাগিয়ে এগিয়ে যেতে সক্ষম হবে। এরপর দেখো প্রক্রিয়াজাতকরণ শিল্পের সমস্যা। এখন এই প্রক্রিয়াজাতকরণ করে আমরা সারা বছর এই কৃষি পণ্য বা খাবার, ফলজ এগুলি পাচ্ছি বা সংরক্ষণ করে রাখতে পারছি। এখন এগুলির সমস্যা কি? পুঁজির সমস্যা, জ্ঞান বিজ্ঞান ও গবেষণার সমস্যা, দক্ষ উদ্যোক্তা ও শ্রমিকের সমস্যা, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ত্রুটি, ব্যবস্থাপনা দক্ষতার অভাব, কৃষিজ পণ্য সংরক্ষণে সুযোগ কম। তাহলে এই শিল্পের সমস্যা কি? প্রক্রিয়াজাতকরণ শিল্পের সমস্যাগুলি আমরা দেখলাম। পুঁজির সমস্যা অর্থাৎ টাকা, অর্থের সমস্যা, জ্ঞান বিজ্ঞান ও গবেষণার সমস্যা, আমাদের দেশে অর্থাৎ এই গবেষণার সমস্যা, দক্ষ উদ্যোক্তা ও শ্রমিকের সমস্যা, যে শ্রমিকগণ দক্ষ নয় এরকম শ্রমিকের সমস্যা, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা ত্রুটি, যে এক জায়গা থেকে আর এক জায়গায় যোগাযোগ করার জন্য এই পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ত্রুটি, ব্যবস্থাপনা দক্ষতার অভাব, যে দক্ষ ব্যক্তি দ্বারা ব্যবস্থাপনা হয় না, এটার অভাব, কৃষিজ পণ্য সংরক্ষণের সুযোগ কম, যে কৃষিজ পণ্য সংরক্ষণ করার সুযোগ কম আছে। এখন এইটা সমাধানের উপায় কি? আমরা এটা কিভাবে সমাধান করতে পারি বা আমাদের করণীয় কি? দেখো, কৃষিজ পণ্য প্রক্রিয়াজাতকরণ নীতিমালা পরিকল্পনা প্রণয়ন করা, উচ্চশিক্ষা ও গবেষণার বহুমুখী উদ্ভাবনী সম্ভাবনার সুযোগ সৃষ্টি করা, দক্ষ উদ্যোক্তা কর্মজীবী মানুষের সুযোগ সৃষ্টি করা, উন্নত বিশ্বের অভিজ্ঞতা ও জ্ঞান বিজ্ঞানকে কাজে লাগানো, বাজারজাতকরণ এবং বিদেশে রপ্তানির সুযোগ সৃষ্টি করা, কৃষিজ পণ্যের বহুমাত্রিক ব্যবহার এবং মানবদেহে এগুলোর গুণাগুণ সম্পর্কে সচেতন সৃষ্টি করা। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজকে কি জানলাম? যে বাংলাদেশের আমদানি ও রপ্তানি দ্রব্য, অর্থাৎ বাংলাদেশে বিদেশ থেকে কি কি জিনিস আমরা আমদানি করি এবং বিদেশে আমরা আমাদের চাহিদা পূরণের পর কি কি জিনিস রপ্তানি করি। বাংলাদেশের আমদানি পণ্য সামগ্রীগুলি আমরা দেখেছি। কি দেখেছি? চাল, গম, ডাল, তৈলবীজ, তুলা, অপরিশোধিত পেট্রোল, পেট্রোলিয়াম দ্রব্য, ভোজ্য তেল, সার, কৃষি, শিল্প যন্ত্রপাতি, সুতা প্রভৃতি। এবং এগুলা কোথা থেকে আমরা আমদানি করি? যে চীন, ভারত, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে। তারপর বাংলাদেশের রপ্তানি পণ্য সামগ্রী, অর্থাৎ আমরা কি কি দ্রব্য বিদেশে রপ্তানি করি। দেখো কি কি দ্রব্য: কাঁচা পাট, পাটজাত দ্রব্য ছাড়াও আরো যেসব পণ্য বিদেশে রপ্তানি করা হয় সেগুলো হচ্ছে, দেখো, চা, চামড়াজাত দ্রব্য, তৈরি পোশাক, হিমায়িত চিংড়ি, অন্যান্য খাদ্য, হস্তশিল্পজাত দ্রব্য, সবজি প্রভৃতি। এগুলি আমরা কোন কোন দেশে রপ্তানি করে থাকি? এগুলি আমরা যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, ইটালি, নেদারল্যান্ড, কানাডা, জাপান প্রভৃতি দেশে আমরা রপ্তানি করে থাকি। তবে সবচেয়ে বাংলাদেশের পণ্যের বড় ক্রেতা হচ্ছে যুক্তরাষ্ট্র। তারপর আমরা
দেখেছি আমদানি ও রপ্তানির গুরুত্ব কতটুকু, যে কোনো দেশ শুধু আমদানি করেই দেশের মানুষের খাদ্য অন্যান্য চাহিদা পূরণের জন্য দরকার নয়, এইটা জন্য সব পণ্য আমদানি করতে হলে স্বাভাবিকভাবে দেশে এসব পণ্যের চরম অভাব ও মূল্য বৃদ্ধি করতো। তো আমাদের কি করতে হবে, যে পরিকল্পিত বাণিজ্য নীতির আওতায় অন্য দেশ থেকে প্রয়োজনীয় পণ্য সুবিধাজনক দামে আমদানি করা এবং বিদেশে রপ্তানি করা। তারপর আমরা দেখেছি কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প। প্রক্রিয়াজাতকরণ শিল্প কি আমরা জেনেছি যে জ্ঞান প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যে কোনো পণ্যকে অন্য পণ্যে রূপান্তর এবং সংরক্ষণের ব্যবস্থা করার প্রক্রিয়াকে প্রক্রিয়াজাতকরণ বলা হয়। তা কি কি জিনিস আমরা প্রক্রিয়াজাতকরণ করতে পারি? শিশু খাদ্য, দুধ জাতীয় খাদ্য, মাছ, মাংস, আখ, তরিতরকারি ইত্যাদি প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের খাদ্য পণ্যের চাহিদা পূরণ হয়ে থাকে। এখন বাংলাদেশে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের শিল্প, এটা সনাতন পদ্ধতির প্রক্রিয়াজাতকরণের সমস্যা আছে। কি চাহিদা মোতাবেক পণ্য রূপান্তর করা সম্ভব না, সংরক্ষণের সমস্যা, স্বাস্থ্যসম্মত কিনা তা পরীক্ষা নিরীক্ষা হয় না। আধুনিক প্রযুক্তির সুবিধা কি? আধুনিক পদ্ধতির সুবিধা হচ্ছে পাটের কাপড়, ব্যাগ, কারুর ইত্যাদি উৎপাদন করে লাভবান হচ্ছে, ফলে একদিকে কৃষকরা লাভবান হতে পারে, অন্যদিকে প্রক্রিয়াজাতকরণ শিল্পে উদ্যোক্তা কর্মীগণ কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। তাহলে শিক্ষার্থীরা, আমরা এই যে প্রক্রিয়াজাতকরণ কথা বললাম, যেমন দুধের প্রক্রিয়াজাতকরণ শিল্প থেকে মিষ্টি, দই, মাখন, পনির সহ শিশু খাদ্যের বিভিন্ন যোগান দেওয়া সম্ভব হচ্ছে, কারণ বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এখানে যে সব ফসল, প্রাণী, ফলজ, ফুলজ গাছ ও বীজের চাষাবাদ হচ্ছে তা ব্যাপকভাবে প্রক্রিয়াজাতকরণ শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করতে পারে। তাহলে আমাদের দেশ এই প্রক্রিয়াজাতকরণকে কাজে লাগিয়ে আমাদের দেশ এগিয়ে যেতে সক্ষম, উন্নত দেশে এগিয়ে যেতে সক্ষম হবে। তাহলে প্রক্রিয়াজাতকরণ শিল্পের সমস্যা দেখেছি, কি কি দেখেছি? পুঁজির সমস্যা দেখেছি, জ্ঞান বিজ্ঞান ও গবেষণার সমস্যা, দক্ষ উদ্যোক্তা ও শ্রমিকের সমস্যা, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ত্রুটি, ব্যবস্থাপনার দক্ষতার অভাব, কৃষিজ পণ্য সংরক্ষণের সুযোগ কম। এখন এটা সমাধানের উপায় আমরা জেনেছি কি? কৃষিজ পণ্য প্রক্রিয়াজাতকরণ নীতিমালা পরিকল্পনা প্রণয়ন করা, উচ্চশিক্ষা গবেষণার বহুমুখী উদ্ভাবনী সম্ভাবনা সৃষ্টি করা, দক্ষ উদ্যোক্তা ও কর্মজীবী মানুষের সুযোগ সৃষ্টি করা, উন্নত বিশ্বের অভিজ্ঞতা ও জ্ঞান বিজ্ঞানকে কাজে লাগানো, বাজারজাতকরণ এবং বিদেশে রপ্তানির সুযোগ সৃষ্টি করা, কৃষিজ পণ্যের বহুমাত্রিক ব্যবহার এবং মানবদেহে এগুলোর গুণাগুণ সম্পর্কে সচেতন বৃদ্ধি করা। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা আমদানি রপ্তানি দ্রব্য, কৃষিজাত প্রক্রিয়াজাতকরণ শিল্প সম্পর্কে জানলাম। তোমরা এগুলি আবার বাড়িতে ভালোভাবে অনুশীলন করবে, তাহলে এখান থেকে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন হবে তার উত্তর করতে পারবে। আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ সকলকে।